বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। 3 দিনের সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে অংশ নেন সার্জিও গোর। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমে সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। সার্জিও গোর বলেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। আগামী সপ্তাহে বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি। উত্তরায় আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, আয়নাঘরে নির্যাতনের চিত্র দেখে কি বলছে ট্রাইব্যুনাল টিম? চিফ প্রসিকিউটর কখন ব্রিফ করবেন? ইস্তিয়াক, আমরা এখন উত্তরা এই যে র্যাব 1-এর যে সদর দপ্তর, এই সদর দপ্তরের ভিতরে যে আয়নাঘর, সেই আয়নাঘরের ভিতরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম গা ছমছমে অবস্থা। আয়নাঘরের ভিতরের পরিবেশটা যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, যে এখানে কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের 3 বিচারক এখানে এসেছিলেন, এখানে পরিদর্শন করে গেলেন এবং কিছুক্ষণ পরে বেলা 12:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তিনি ব্রিফ করবেন। এই যে রুমটা এখন দেখতে পাচ্ছেন, এই রুমে মূলত গুম হওয়া যে ব্যারিস্টার আরমান, তিনি এই রুমেই ছিলেন বলে তার বর্ণনা এই চিফ প্রসিকিউটর অনুমান করেছেন যে এই রুমেই তিনি ছিলেন। এখন আমরা যেটি দেখাচ্ছি, এই গুম হওয়া যারা ব্যক্তি ছিলেন তারা মূলত এই বাথরুমটি ব্যবহার করতেন। এই সেলগুলো কত ছোট ছোট এটা দেখলে বোঝা যাচ্ছে যে, এবং এগুলোতে কোনো বিদ্যুৎ সংযোগ নাই, কোনো বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। এবং এই যে রুমটা দেখছেন, এই রুমটা যদিও এখন একটু বড় দেখাচ্ছে, কিন্তু এটাতে 5 আগস্টের পরে মূলত এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এগুলোতে আরও পার্টিশন করা ছিল। এবং এই আমরা যে ভেতরে আরও নিচে কিছু রুম আছে, আয়নাঘরের কিছু সেল ছিল, সেই সেলগুলোর যে অবস্থা আমরা দেখলাম যে কোনো মানুষ যে ঘুমাবে সেই ঘুমানোর মতো আসলে পরিস্থিতি নেই। জাস্ট একটা মানুষ হয়তো বসে থাকার মতো একটা ছোট ছোট রুম প্রত্যেকটা রুমই। এবং আরও আমরা যেটি দেখলাম যে চারপাশের যে পরিবেশ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বিষয়গুলোর ভিতরে এখন বিদ্যুৎ সংযোগ নেই, সম্পূর্ণ অন্ধকার। এবং আজকে মূলত যেটি করা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর গত 21 জুলাই ট্রাইব্যুনালে একটি আবেদন করেছিলেন যে রুয়ান্ডা এবং যুগোস্লাভিয়ায় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার পরে মূলত গণহত্যার স্থানগুলো সেই দেশের বিচারপতিরা বিচার ব্যবস্থায় যেন সেটি দৃষ্টান্ত হয়ে থাকে সেইগুলো পরিদর্শন করেছিলেন। এই বিচার ব্যবস্থার একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি আবেদন করেছিলেন যেন বিচারপতিরা এই গণহত্যা, এই গোপন বন্দিশালাগুলো পরিদর্শন করেন। সেই প্রেক্ষিতে বিচারপতি ট্রাইব্যুনাল এই আবেদনটি গ্রহণ করেছিল এবং আজকে তারা এইটি পরিদর্শনে এসেছেন। আমরা এখন এসে যেটি দেখতে পাচ্ছি যে এই সেলগুলো মূলত 5 আগস্টের পরে অনেকটাই ভেঙে ফেলা হয়েছে। তারপরেও যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে এই রুমগুলো মূলত জিজ্ঞাসাবাদের জন্য ব্যবহার করা হতো এবং নিচে যে রুমগুলো ছিল সেই রুমগুলো মূলত সেল হিসেবে ব্যবহার করা হতো। তো ইস্তিয়াক, বেলা 12:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্রিফ করবেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম যে এই আয়নাঘরটি মূলত 2 তলা বিশিষ্ট এবং এই আয়নাঘরে প্রায় 20-এর অধিক সেল রয়েছে। প্রত্যেকটি সেলে সাধারণত মানুষ যে ঘুমাবে স্বাচ্ছন্দ্যে, সে ঘুমানোর মতো পরিবেশ নেই। খুবই ভয়াবহ অবস্থা বলা যায়। ইস্তিয়াক, উত্তরায় আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এখনও কাটেনি। কোথাও কোথাও মিললেও একেবারেই চাপ নেই। পাম্পে গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানাচ্ছেন গ্রাহকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, আমরা জেনেছি কোনো কোনো পাম্পে গ্যাস থাকলেও চাপ কম। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? ইশতিয়াক, আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটি কিছু কিছু ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি যে গ্যাসের একদমই সরবরাহ কম রয়েছে। তবে চাপ কম থাকায় সরবরাহ কম
হয়েছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা গ্রাহকদের সঙ্গেও কথা বলেছি, তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা দীর্ঘ সময় ধরে এই ফিলিং স্টেশনগুলোতে তাদের অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য। তবে ফিলিং স্টেশন থেকে পর্যাপ্ত পরিমাণ এবং তাদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন যে এই যে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস ব্যাহত হচ্ছে সরবরাহে, এতে করে তাদের আয় রোজগার এবং উপার্জনেও তারা আসলে হিমশিম খেতে হচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে এভাবে চলতে থাকলে তাদের যাত্রী সেবা থেকে শুরু করে আমরা জানি যে শিল্প অঞ্চলগুলোতে, শিল্প কারখানাগুলোতেও গ্যাস সরবরাহ কম রয়েছে, তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ঘাটতি হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এই সরবরাহ ব্যাহত হওয়ার কারণ হিসেবে জানিয়েছেন যে গ্যাসের চাপ একেবারেই কম রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। আমরা এর আগেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ঘুরেছি, সেখান থেকে যে চিত্র দেখতে পেয়েছি তারা বলেছে অনেকগুলো ফিলিং স্টেশন ইতিমধ্যে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে চাপ কম থাকায়, এবং আমরা যে পাম্পটিতে রয়েছে এখানে গ্যাস সরবরাহ চালু থাকলেও চাপ একেবারেই কম, গ্রাহকদের চাহিদার তুলনায় অনেকটাই কম তারা সরবরাহ করছেন। এবং গ্রাহকরাও আমরা তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা দিনে 5 থেকে 7টি ফিলিং স্টেশনে গিয়ে গ্যাস তারা নিচ্ছেন, এবং তারা জানাচ্ছেন যে এভাবে চলতে থাকলে গ্যাস সরবরাহ যদি ব্যাহত হতেই থাকতে তাহলে তাদের এই সমস্যার কখনোই নিরসন হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই দারুস সালাম থেকে সবশেষ খবর। রাজধানীর কল্যাণপুর ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলেন ফেরদৌস রহমান। এদিকে ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের তীব্র সংকট চলছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন বেড়েছে দুর্ভোগ। এদিকে গাজীপুরেও গ্যাস সংকটে ভোগান্তি বেড়েছে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও গাজীপুর থেকে হচ্ছেন ইফতেখার রহমান। প্রথমে যাচ্ছি হারুনের কাছে। হারুন, তীব্র গ্যাস সংকট নিয়ে কি বলছেন যানবাহন চালকেরা? ময়মনসিংহ অঞ্চলের বেশ কিছুদিন যাবৎ যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট বিরাজ করছিল সেটি কিন্তু এখনও রয়েছে। গ্যাস সংকটের কারণে মানুষজন কিন্তু, বিশেষ করে যারা সিএনজি চালিত যানবাহন পরিচালনা করেন, তারা বেশ বেকায়দায় পড়েছেন। আমরা রয়েছি ময়মনসিংহের দিঘারকান্দা এলাকার একটি ফিলিং স্টেশন, স্টার ফিলিং স্টেশনে। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানবাহনের সারি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বসে অপেক্ষা করছেন সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন যেগুলো সিএনজি চালিত, তারা কিন্তু এসে অপেক্ষা করছেন। কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি কিন্তু তারা ঠিক সেভাবে পাচ্ছেন না। এই অঞ্চলে বেশ কিছু সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে শুধুমাত্র স্টার ফিলিং স্টেশনেই গ্যাস দেয়া হচ্ছে। অন্যান্য যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে, যার কারণে ব্যাপক চাপে পড়েছে এই ফিলিং স্টেশন। যারা গ্যাস নিতে চান তারা সবাই এখানে ভিড় করেছেন, এবং এই ভিড়ের কারণে কিন্তু 4 থেকে 5 ঘন্টা ধরে এক একজন লাইনে দাঁড়িয়ে আছেন বলে আমরা চালকদের সাথে কথা বলে জানতে পেরেছি। তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে এই দুর্ভোগ শুরু হয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে, সেটি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, যার কারণে তারা চরম বেকায়দার মধ্যে আছেন। আমরা বেশ কয়েকজন সিএনজি অটোরিকশার চালক এবং প্রাইভেট কার, মাইক্রোবাসের চালকদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এখানে গ্যাস সংগ্রহের জন্য আসছেন, কিন্তু তাদের এই অপেক্ষার পরেও আরেকটি বাড়তি ভোগান্তি, সেটি হচ্ছে শহরের কিছু গাড়ি ভিআইপি তকমা লাগিয়ে তারা কিন্তু সিরিয়াল ব্রেক করে ব্যারিকেড দিয়ে গ্যাস নিয়ে যাচ্ছে, যার কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা বলেছেন যে আমরা যেহেতু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করছি, সব গাড়িগুলোকে এভাবেই সংগ্রহ করা উচিত। এই উল্টো দিকে এসে ভিআইপি তকমা লাগিয়ে যারা গ্যাস সংগ্রহ করছেন তাদের বিরুদ্ধে তারা ক্ষোভ জানিয়েছেন। এবং সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে শহরের কিছু গাড়ি যারা একটু প্রভাব বিস্তার করে আসেন তাদেরকে তারাও কিছু বলতে পারছেন না, যার কারণে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। তবে এখানে আজকে আমরা যে পরিস্থিতি দেখছি যে এখানে আজকে যে গ্যাস দেওয়া হচ্ছে এটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি, অর্থাৎ অন্যান্য দিন যেখানে 50, 80 বা 100 টাকা বা 200 টাকা সর্বোচ্চ গ্যাস একটি যানবাহন পেত, আজকে এটি কিছুটা বেড়েছে, অর্থাৎ 300 বা 300-র কাছাকাছি বা 350 পর্যন্ত কিন্তু নিতে পারছেন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন আজকে শনিবার হওয়ার কারণে গ্যাসের চাপ কিছুটা তারা বেশি পাচ্ছেন, যার কারণে 100 বা 50 টাকার গ্যাস অন্যান্য দিনের চেয়ে বেশি কিন্তু দিতে পারছেন। তবে চালকরা যেটি বলছেন যে অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সবগুলো সিএনজি ফিলিং স্টেশনেই যদি কিছু কিছু করে গ্যাস দেয়া হতো তাহলে কিন্তু এই বাড়তি চাপটা পড়তো না এবং দীর্ঘক্ষণ যে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেই ভোগান্তি থেকে তারা কিছুটা হলেও মুক্তি পেতেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিএনজি ফিলিং স্টেশন থেকে সর্বশেষ। ইশতিয়াক। এ পর্যায়ে জানবো গাজীপুরের অবস্থা, সেখানে আছেন ইফতেখার। গাজীপুরে গ্যাস সংকটের সার্বিক কি চিত্র দেখতে পাচ্ছেন? জাতীয় গ্রিডে গ্যাসের যে সরবরাহ যে বৃদ্ধি হয়েছে সে কারণে শিল্পনগরী যে গাজীপুর সেখানে কিন্তু গত কয়েকদিন ধরে অর্থাৎ গত প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব কিন্তু আমরা দেখেছি যে শিল্প কলকারখানা থেকে শুরু করে যে সিএনজি স্টেশনগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু এর প্রভাব পড়েছে এবং এর নেতিবাচক প্রভাবে কিন্তু প্রায় শিল্প প্রতিষ্ঠান গাজীপুরের প্রায় 2764টি নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যেমন হুমকির মুখে পড়েছে, পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলো কিন্তু হুমকির মুখে পড়েছে। স্বাভাবিকভাবে যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে এই ফিলিং স্টেশনগুলোর প্রত্যেকটির সামনে আমরা দেখতে পেয়েছি যে লম্বা যানবাহনের সারি রয়েছে, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন যানবাহনগুলোকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাসের জন্য। তারপরেও যারা কয়েক ঘন্টা পরে যখন গ্যাস নিতে যান সেই সময় কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস পান না বলে তারা অভিযোগ করছেন, কারণ গ্যাসের চাপ কম থাকার কারণে কিন্তু এই সংকট তৈরি হচ্ছে। এই সংকটের পাশাপাশি কিন্তু আরেকটি বড় সংকটের কথা জানিয়েছেন যানবাহনের চালকরা। তারা যেটি বলছেন যে বিভিন্ন যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেই সিএনজি স্টেশনগুলো বড় বড় যে কাভার্ড ভ্যানগুলোর মধ্যে যে সিলিন্ডার বাহী যে কাভার্ড ভ্যানগুলো রয়েছে যেই সব কাভার্ড ভ্যানের ভিতরে প্রায় 200 থেকে 300 সিলিন্ডার একসাথে একটি কৌশলগতভাবে তারা সেখানে করে নিয়ে আসেন এবং এই সিএনজি স্টেশনগুলোতে এই কাভার্ড ভ্যানে গ্যাস দেওয়ার কারণে কিন্তু পেছনে যারা গণপরিবহন রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত গ্যাস পান না বলে অভিযোগ করছেন এবং এই প্রত্যেকটি কাভার্ড ভ্যানে কিন্তু একটি গ্যাস দিতে কিন্তু প্রায় 1 থেকে 2 ঘন্টা কিন্তু সময় লাগছে। এবং আমি যে সিএনজি পাম্পটিতে রয়েছি এটি হচ্ছে নগরীর চেরাগালি এলাকার আফতাব সিএনজি ফিলিং স্টেশন এবং এইখানকার কিন্তু এই আমার যে পেছনে কিন্তু 2টি কাভার্ড ভ্যান কিন্তু এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং প্রায় ঘন্টাখানেক ধরে কিন্তু এই কাভার্ড ভ্যানটিতে কিন্তু অবৈধভাবে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে গত 2 দিন আগে তাদেরকে সতর্ক করার পরে তারা বন্ধ রেখেছিলেন, তবে তারপর নাকি তারা অনুমতি পেয়েছেন এইভাবে গ্যাস দেওয়ার জন্য। তবে তিতাসের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেননি। তবে বলা যায় যে এইভাবে ঝুঁকিপূর্ণভাবে যে গ্যাস দেওয়ার কারণে এবং দীর্ঘ সময় ধরে কাভার্ড ভ্যানের মধ্যে গ্যাস দেওয়ার কারণে কিন্তু যারা গণপরিবহন রয়েছে তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না। তবে তারা যেটি বলছেন যে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ সচল রাখার জন্য কিন্তু তারা মূলত এইসব কাভার্ড ভ্যানে গ্যাস দিয়ে থাকছেন, তবে সেটি কতটুকু বৈধতা রয়েছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। এবং পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখি যে গাজীপুরে প্রতিদিন কিন্তু 590 মিলিয়ন ঘনফুটের গ্যাসের চাহিদা রয়েছে, সেই চাহিদার মাত্র 360 মিলিয়ন ঘনফুট চাহিদার মোতাবেক গ্যাস পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রতিদিন কিন্তু প্রায় 230 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে এবং এই ঘাটতির কিন্তু সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে সিএনজি ফিলিং স্টেশনগুলো এবং যে শিল্প কলকারখানাগুলোতে। সবকিছু মিলিয়ে বলা যায় যে গত 2 সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ গ্যাস সংকটের মুখে কিন্তু হুমকির মুখে পড়েছে শিল্পনগরী গাজীপুর। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য। ময়মনসিংহ গাজীপুরে গ্যাস সংকটের সার্বিক প্রভাব নিয়ে জানছিলাম হারুন ও ইফতেখারের কাছ থেকে। ইরানি ড্রোন হামলায় হরমুজ বন্ধের পর এবার হুতিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এতে নতুন সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের আমদানিতে। লোহিত সাগর এড়িয়ে প্রায় 13,000 নটিক্যাল মাইল ঘুরে তেল আনতে হচ্ছে। এতে বাড়তি সময় যেমন লাগছে তেমনি অতিরিক্ত খরচ হচ্ছে $5 মিলিয়ন। বিস্তারিত হোসাইন জিয়াইদের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধের পর এবার নতুন করে হুতিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এ পথেই সৌদি আরব ও আরব আমিরাত থেকে তেল আমদানি করছিল বিপিসি, কিন্তু এবার সে পথও বন্ধ হয়ে গেল হুতিদের ড্রোন আক্রমণে। এতে অনিশ্চয়তায় পড়েছে বাণিজ্যিক জাহাজ চলাচল, যার সরাসরি ধাক্কা লেগেছে বাংলাদেশের জ্বালানি আমদানিতে।
বিএসসি জানায় গত 23 জুলাই সৌদি আরবের ইয়ানবু বন্দর টার্গেট করে হুতিরা। সেখানে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে অপেক্ষা করছিল বিপিসির এমটি নিনেমিয়া জাহাজ। সৌদি কর্তৃপক্ষ জাহাজটিকে দ্রুত বন্দর ত্যাগ করতে বলে। স্বাভাবিক সময়ে লোহিত সাগর হয়ে 4000 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসত 13 থেকে 15 দিনে। কিন্তু এখন উল্টো পথে আফ্রিকা মহাদেশ ঘুরে 13,000 নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হচ্ছে। এতে 34 দিন সময় বেশি লাগার পাশাপাশি খরচ বাড়ছে অন্তত $5 মিলিয়ন। ইয়ানবু পোর্ট কন্ট্রোল বলল যে জাহাজ এখানে রাখা যাবে না এবং সব তেলবাহী জাহাজকেই তারা ওখান থেকে ডিসচার্জ ওখান থেকে লিভ করতে বলেছিল। 1 লাখ টন তেল নিয়ে যদি কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন, কোনো ড্যামেজ বা স্পিলেজ বা স্পিল ওভার ইফেক্ট হয় বা কোনো কিছু হয় ধরনের, এটার ইন্টারন্যাশনাল কনসিকুয়েন্সি 1 লাখ ক্রুড অয়েল যদি সমুদ্রে ভাসতে থাকে, এটা যে মানে ইরেপারেবল এবং অ্যাবসলিউটলি ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট। শিপিং এজেন্ট জানান হুতির আক্রমণে জাহাজটি এ পথে আনতে নারাজ মালিকপক্ষ, তাই ঝুঁকি এড়াতে দীর্ঘ পথ বেছে নেওয়া হয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে খরচ আরও বাড়ার আশঙ্কার কথাও জানান তিনি। আমাদের একটা যেটা এস্টিমেশন ছিল অ্যারাউন্ড $5 মিলিয়ন মতো একটা এডিশনাল একটা এস্টিমেট আমরা করেছি যে অ্যাবাউট $5 মিলিয়ন। এটা মোর অর লেস, এটা তো আসলে একটু বুঝতে সময় লাগবে, কারণ এটা বাড়তে পারে কমতে পারে। শুধু তেলের সংকট নয়, যুদ্ধের কারণে এই পথে কন্টেইনার পণ্য পরিবহনও বন্ধ রেখেছে বিশ্বের বড় বড় শিপিং লাইনগুলো। ফলে বিভিন্ন বন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী হাজার হাজার কন্টেইনার। হরমুজটা একটা এন্ডেঞ্জার্ড একটা পজিশনে চলে গেল, যার কারণে আমরা মিডল ইস্টের যে কাভারেজটা সেটা পুরোপুরি আমাদের বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রেড সি অঞ্চলে যে কান্ট্রিগুলো, সেটার অনেকগুলো কার্গো, প্রায় আমাদেরও 1000 টিউজের মতো কার্গো যেটা কলম্বোতে পড়ে আছে, সেটা সৌদি আরব অথবা দুবাই এই জায়গাগুলোতে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারছে না। সাম্প্রতিক সময়ে তেল নিয়ে পরপর 3টি জাহাজ আসায় আপাতত সংকট নেই বলে জানায় বিএসসি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এতে বিকল্প উৎসের সন্ধান বা পরিশোধিত তেল বেশি কিনতে হতে পারে বিপিসিকে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। আজ থেকে সকল গণপরিবহনে জিপিএস সিস্টেম স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। এ বিষয়ে কাকরাইল থেকে আরও জানাবেন আত্মজোর রহমান দিব্য। সরাসরি যুক্তি হচ্ছে তার সঙ্গে। দিব্য, জিপিএস আছে কিনা, ট্রাফিক পুলিশ তদারকি কি শুরু করেছে কিনা জানাবেন। বিআরটিএ এর কোনো টিম কি মাঠে নেমেছে নাকি? এই মুহূর্তে আছি রাজধানীর কাকরাইল মোড়ে। সেখানে এসে দেখতে চেয়েছে আসলে জিপিএস সিস্টেমের যে ব্যবস্থাটা রয়েছে সেটা আসলে গণপরিবহনের যে চালকরা বা মালিক পক্ষ থেকে সেটা কতটা মেনেছেন তারা। আমরা এখানে এসে প্রথমেই ট্রাফিক যে বক্স রয়েছে, ট্রাফিক বক্সের দু একজন ট্রাফিক কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 28 জুলাই যে বিআরটি এর গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে প্রতিটি গণপরিবহনে আসলে জিপিএস সিস্টেম সংযুক্তি রাখা এবং হচ্ছে শুধু সংযুক্তি নয়, সেটি সচল রাখা। সে বিষয়ে ট্রাফিক পুলিশের রমনা বিভাগের টিআইয়ের সাথে কথা হয়েছে। তিনি বললেন যে তাদেরকে এখনও এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আজ শনিবার, সেক্ষেত্রে গাড়ি ঘোড়ার রাস্তা একটু চাপ কম, সেই কথা উল্লেখ করে তিনি বললেন যে পরবর্তীতে সময় হয়তো তাদের কাছে সেই নির্দেশনা পৌঁছাবে যদি বিআরটি এটি চায়। আর আমরা এইখানে যখন থেকে এসেছি, আমি একটু আগেই বললাম যে শনিবার রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ একটু কম, তবুও আমরা কিছু গণপরিবহন চালকের সাথে কথা বলার চেষ্টা করেছি। কিছু বাস চালক এবং বাস চালকের সাথে আমাদের কথা হয়েছে। তারা কেউ কেউ বলছেন যে তারা আসলে যখন থেকে গাড়ি চালানো শুরু করেছেন কিংবা তাদের বাসটি আসলে যখন থেকে সড়কে চলাচল করছে তখন থেকেই জিপিএস সিস্টেম তাদের এখানে সচল রয়েছে এবং সেটি স্বাভাবিকভাবেই কার্যক্রম করছে, যাতে তাদের মালিক এবং অন্যান্য পরিষেবার যারা রয়েছেন তারা তাদের পরিদর্শন সবসময় পর্যবেক্ষণের মধ্যেই রাখতে পারেন। তবে আমাদের পক্ষে সেই তাদের এই দাবিটি আসলে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া একটু জানিয়ে রাখি, যদি বিআরটি এর 28 তারিখের যে গণবিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বিআরটি এর 2018 এবং 2022-এর বিধিমালা অনুযায়ী দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। যদি গণপরিবহনগুলো জিপিএস সংযুক্ত না করে এবং সেটি যদি সচল না রাখে,
সেক্ষেত্রে যখন নতুন করে রেজিস্ট্রেশন নবায়ন করতে যাবে কিংবা ফিটনেস সনদ আনতে যাবে তখন হচ্ছে বিআরটিএ সে ধরনের কোনো কাগজপত্র কিংবা নথিপত্র তাদেরকে সরবরাহ করবে না। সেটি সরবরাহ তখনই করবে যখন আসলে গণপরিবহনের মালিক এবং চালকদের পক্ষ থেকে বিআরটিএর প্রদত্ত যেই নিয়মগুলো রয়েছে, বিধিমালা রয়েছে এবং বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি অনুসরণ করেই যখন যথাযথ নিয়ম অনুযায়ী তারা কাজ করবেন, সেই কাজ করলেই আসলে তাদেরকে ফিটনেস এবং সনদপত্রটি দেওয়া হবে। অর্থাৎ কাকরাইল মোড় থেকে জিপিএস সিস্টেম চালু সহ এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইশতিয়াক। আজ থেকে সকল গণপরিবহনে জিপিএস সিস্টেম স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। এ বিষয়ে কাকরাইল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আফতাবুর রহমান দিব্য। এদিকে বগুড়া নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, কিভাবে দুর্ঘটনা হলো আমাদেরকে জানাবেন, আর পুলিশ কি বলছে? ইশতিয়াক, বগুড়ার কাহালু উপজেলার যে নওগাঁ এবং বগুড়ার যে মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কের ঠিক বউবাজার এলাকাটিতে ট্রাক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ঘটনায় 4 জন নিহত হয়েছে। 4 জনই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। স্থানীয় এবং পুলিশ যারা জানিয়েছেন যে পিকআপ ভ্যানটি পাশের উপজেলা আদমদিঘিতে যে মাছের বড় বাজার রয়েছে সেই বাজারে রেণুপোনা বিক্রি করে পিকআপ ভ্যানটি ফিরছিল বগুড়ার দিকে। ঠিক সেই সময় বউবাজার এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যানটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং অপর দিক থেকে যে ট্রাকটি আসছিল সেই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এখানেই মৃত্যুবরণ করেন পিকআপ ভ্যানের 4 জন। পুলিশ বলছেন যে এই 4 জনের মধ্যে একজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে, তিনি ময়মনসিংহের বাসিন্দা এবং তারা ধারণা করছেন যে পিকআপ ভ্যানে যে 4 জন যাত্রী ছিল 4 জনই ময়মনসিংহের এবং তারা মাছ ব্যবসার সাথে জড়িত এবং মাছ ব্যবসায়ী হিসেবেই তারা এখানে এসেছিলেন এবং আদমদিঘি উপজেলায় রেণুপোনা বিক্রি করেছিলেন করে বগুড়া শহরের দিকে ফিরছিলেন। ঠিক উল্টো দিক থেকে অর্থাৎ বগুড়া থেকে নওগাঁর দিকে যে ট্রাকটি যাচ্ছিল সেই ট্রাকটির সাথেই মুখোমুখি সংঘর্ষ হয় এবং তারপর ফায়ার সার্ভিস এসে মরদেহগুলো উদ্ধার করে এবং কাহালু থানায় নিয়ে গেছে। পুলিশ জানিয়েছে যে মরদেহ এখন পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা গেলে তাদের পরিবারের স্বজনরা বগুড়ায় এসে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ফিরিয়ে মরদেহগুলো দিয়ে দেওয়া হবে। এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পিকআপ ভ্যানটি অতিরিক্ত গতি ছিল, যে কারণে বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারানোর ফলেই বিপরীত দিক থেকে যে ট্রাকটি আসছিল সেই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ছিল আমার কাছে সবশেষ বগুড়া থেকে। বগুড়া নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সেলিম। এদিকে উত্তরায় আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি। এ নিয়ে চিফ প্রসিকিউটর ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোনো ঘটনাস্থল পরিদর্শনের বিধান আছে, তেমনিভাবে রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিউরের 46(a) অনুযায়ী আমাদের ট্রাইব্যুনালের বিচারপতি মহোদয়গণেরও ঘটনাস্থল পরিদর্শনের বিধান আছে। আমি আমার কার্যভার গ্রহণ করার পর আমার কাছে মনে হয়েছে যে এই বহুল প্রচারিত যে আয়নাঘর, সারা পৃথিবী এই আয়নাঘর সম্পর্কে শুনে আসছে, সেটি এই আয়নাঘরটি কি, এটি কত নির্মম একটি টর্চার সেল ছিল সেটি জাতির সম্মুখে তুলে ধরার জন্যে এবং আমাদের বিচারে আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ শুধু আমাদের কথা বা কাগজে সেই বিষয়টি যাতে বিবেচনা না রেখে তারা সরজমিনে যাতে পরিদর্শন করে সেটি বিচারে এটার প্রয়োগ করতে পারেন, সেই কারণেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আমরা একটি আবেদন করেছিলাম, মাননীয় বিচারপতি মহোদয়গণ আইন অনুযায়ী আবেদনটি তারা মঞ্জুর করেছিলেন। আপনারা জেনে থাকবেন যে যখন কোনো ফিজিক্যাল ইন্সপেকশন হয়, এটি আমাদের প্রচলিত আইনে হোক অথবা রুল স্ট্যাটিউটের আওতায় হোক, সেখানে একটি মেমোরান্ডাম প্রস্তুত করা হয় এবং তারা যে দেখে গেলেন অবজারভেশনগুলো তারা একটি মেমোরান্ডাম আকারে প্রস্তুত করে সেটি জুডিশিয়াল
যে আমাদের যে নথি সেটির অন্তর্ভুক্ত করা হয় এবং সেটি বিচারে আমাদের যে আমরা সাক্ষ্য প্রমাণ যেগুলি আমরা উপস্থাপন করি তার সাথে আজকের যে পরিদর্শনের যে মেমোরেন্ডাম সেটি আদালতের বিচারের একটি পার্ট হিসেবে গণ্য হয়। তো যাই হোক, আজকে আপনারা সহ আপনাদের সহ আমরা একত্রে এই ঘটনাস্থলটা পরিদর্শন করেছি। আপনারা দেখেছেন অত্যন্ত ভয়াবহ চিত্র। সেখানে আমরা ছোট বড় 22টি কামরা আমরা পেয়েছি, যে 22টি কামরার মধ্যে অত্যন্ত মানবতারভাবে এইখানে যারা ভিকটিম হতো, যাদেরকে ধরে নিয়ে আসা হতো, সেখানে তাদেরকে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এবং এই আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেখানে হচ্ছে যে এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা। একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। এবং সেরকম কয়েকজন ভিকটিম 5ই আগস্টের পরে তারা উদ্ধার পেয়ে তারা এসছে, তাদের সম্পর্কে বিচার চলছে, সেই সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবহিতও আছেন। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। আজকের যে আয়নাঘরটি আপনারা পরিদর্শন করেছেন সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি সেই রুমটাও আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। উত্তরায় আয়নাঘর পরিদর্শন শেষে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি ছিলাম সেখানে। বর্তমানে মাতৃ ও শিশু সেবায় আধুনিকায়নের নামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এটি প্রতিরোধে শিশুর জন্ম নেয়ার পর থেকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ দেয়া জরুরি মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাবা মায়ের পারস্পরিক আচরণের সাথে শিশুদের মানসিকতার পরিবর্তন আসছে। শিশু জন্ম নেওয়ার ক্ষেত্রে সিজারের সংখ্যা বাড়ছে উল্লেখ করে ভূমিষ্ঠ সন্তানকে ষাঁড় দুধ দেওয়ার তাগিদ দেন। অভিভাবকদের কর্মব্যস্ততা, অজ্ঞতা এবং শিশুকে বেশি খাওয়ানোর প্রবণতা সহ বিভিন্ন কারণে কোটাবন্দি দুধের উপর নির্ভরশীলতা বাড়ছে, যা শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে। এ সময় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কাজ নিয়ে সমালোচনা করেন মন্ত্রী। বলেন, শুধু দিবস পালন করলেই জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী তুলনামূলকভাবে ধনী ও শিক্ষিত মায়েদের বুকের দুধ খাওয়ানোর হার কমেছে। কম বুকের দুধ খাওয়ানোর ফলে বছরে প্রায় 8,20,000 শিশু প্রতি বছর মৃত্যুবরণ করছে। প্রোটিনের অভাব, পুষ্টির অভাব, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে বেবি নেওয়া এবং বাচ্চাদেরকে দুধ না দেওয়া। বিশেষভাবে মায়েদের আমি অনুরোধ করব যাতে করে তাদের সন্তানদের আল্লাহ প্রদত্ত যেই দান, ওই নিয়ামত থেকে যেন আল্লাহ ওনাদেরকে, মায়েরা যেন বঞ্চিত না করে। এই দুগ্ধ দিবসে আমাদের সেটাই শপথ হবে, আমরা দেশটাকে সুন্দর সুঠাম একটা শিশু গোষ্ঠীর দ্বারা তৈরি করব। চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সকালে জেলার আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, দিন দিন যাত্রী ও পর্যটক সংখ্যা বাড়ায় সরকার রেল যোগাযোগ আরও সম্প্রসারণ এবং যাত্রী সেবা আধুনিক করার উদ্যোগ নিয়েছে। আইকনিক রেল স্টেশনকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন বান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন। এ সময় স্টেশনকে দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। কক্সবাজার ইতিমধ্যে 3 জোড়া রেল চলে, 3টা যাচ্ছে 3টা আসছে। আমরা 4টা যাচ্ছে, যারা আমরা চাচ্ছি যে আরও 1 জোড়া বাড়াবে, মানে 5টা যাবে 5টা আসবে। এই মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আর একটা জোড়া ট্রেন ইনশাল্লাহ দিতে পারবো। আমরা এই স্টেশনটাকেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা টেন্ডার প্রক্রিয়া যাচ্ছি। টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেই আমার মনে হয় যে বেসরকারি ব্যবস্থাপনায় এটা চলতে পারবে। জানাবো দেশের বাইরের খবর। পাকিস্তানের লাহোরে আজাদ কাশ্মীরের শাসন ব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান সমাবেশের মধ্য থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার লাহোরে প্রেস ক্লাবের বাইরে জড়ো হয়ে কাশ্মীরে আন্দোলনরতদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশের ডাক দিয়েছিল নাগরিক সমাজের একাংশ। এ সময় তাদের হাতে ছিল পাকিস্তান শাসিত কাশ্মীরের পতাকা ও প্লাকার্ড। সমাবেশ শুরুর সঙ্গে সঙ্গেই পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে এবং বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। বিক্ষোভ শেষ হওয়ার পর কর্মকর্তারা আটককৃতদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যান। কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থনে এই বিক্ষোভে অংশ নেয় প্রগতিশীল গোষ্ঠী, ছাত্র সংগঠন এবং শ্রমিক সংগঠনগুলো। কাশ্মীরের আঞ্চলিক নির্বাচনে আসন বণ্টনকে কেন্দ্র করে অস্থিরতার জেরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ যায় অন্তত 30 জনের। যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী হচ্ছে $20,000 পর্যন্ত জামানত প্রদানের নিয়ম। সোমবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। শুক্রবার নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য দেয়। ওয়াশিংটনের এই নিয়ম প্রযোজ্য B1 ও B2 ভিসা আবেদনকারীদের জন্য, অর্থাৎ ব্যবসা ও পর্যটনের কাজে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন যারা। ভিসা বন্ড হিসেবে গুনতে হবে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ $20,000। 50টি দেশের মধ্যে 30টি দেশই আফ্রিকার। হোয়াইট হাউস বলছে, ভিসার মেয়াদ পেরিয়ে অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রের অবস্থান ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিবাসন বিষয়ক আইনজীবীদের উদ্বেগ, এতে যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণও কমে যাবে। পরীক্ষামূলকভাবে গত 21শে জানুয়ারি থেকে বাংলাদেশের উপর এই নিয়ম কার্যকর করা হয়। মানব পাচারকারীদের গুজবের ফাঁদে পড়ে স্পেনের সেউতায় জড়ো হয়েছেন হাজারো অভিবাসন প্রত্যাশী। সমুদ্র পথে আটক অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না, স্পেনের সুপ্রিম কোর্ট এমন রায় দিয়েছে বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালায় মানব পাচারকারী চক্র। আর এই প্রলোভনে পড়ে স্পেনে ঢুকে পড়েন প্রায় 60,000 অভিবাসী। এরই মধ্যে অভিবাসন প্রবাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 57 জনে। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের সার্বভৌম ছিটমহল সেউতা। কাঁটাতারের বেড়া পার হয়ে মরক্কো থেকে এই সেউতায় ঢুকে পড়েছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। 2021 সালে সবশেষ এমন দৃশ্য দেখেছিল বিশ্ববাসী। সেবার প্রায় 10,000 তরুণ সীমান্ত পার হয়ে চলে আসেন স্পেনের এই সেউতা অঞ্চলে। এখন প্রশ্ন ওঠে, ঠিক কী কারণে 1-2 দিনের ব্যবধানে এত বিপুল সংখ্যক মানুষ একসাথে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন সেউতায়। এই গণ অনুপ্রবেশের পেছনে মানব পাচারকারী মাফিয়া চক্রের গুজবকে দায়ী করছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় বাধ্যবাধকতা সংক্রান্ত একটি রায় দেন। পাচারকারী চক্র এই রায়ের ভুল ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে হাজার হাজার মানুষকে সীমান্তে টেনে এনেছেন বলে ধারণা করা হচ্ছে। ছড়িয়ে পড়া গুজবটি ছিল, সমুদ্রপথে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। রায়ে এমন নির্দেশ দিয়েছেন স্পেনের সর্বোচ্চ আদালত। কিন্তু এর সঙ্গে আছে অর্থনৈতিক সংকটের চিত্র। মরক্কোয় তরুণ ও নারীদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। কাজের অভাব ও দারিদ্র্য তাদের ইউরোপে ভাগ্য অন্বেষণে বাধ্য করছে বহু বছর ধরে।
এখানে যোগ হয়েছে ভৌগোলিক সুবিধার বিষয়টিও। সিউতা ও মেনিলা ইউরোপীয় ইউনিয়নের সাথে আফ্রিকার একমাত্র স্থল সীমান্ত হওয়ায় মরক্কো থেকে খুব সহজেই সেখানে পৌঁছানো সম্ভব। বছরের অন্যান্য সময়েও এই সিউতায় অভিবাসীদের অনুপ্রবেশ ঘটে, কিন্তু এমন ব্যাপক হারে নয়। এদিকে অভিবাসী অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মহল। সীমান্ত লঙ্ঘনের এই দৃশ্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইইউ কমিশনার। আর প্রয়োজনে স্পেনের সাথে সেনগেন মুক্ত সীমান্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়ে রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। খেলাধুলা প্রসঙ্গ। বিশ্ব ফুটবলে তীব্র বিরোধিতা আর অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের সত্ত্বেও 15 বিলিয়ন পাউন্ডে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করেছে ফিফা। উয়েফা, কনকাকাফ এবং এএফসির ফিফা বয়কটের হুমকির মুখে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। আরও জানাচ্ছেন মিনারুল ইসলাম। ফিফা বিশ্বকাপের 20% অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা করলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা ফুটবলে ঐক্যের বদলে চরম বিভাজন তৈরি করে। প্রস্তাবটি সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয় চরম সমালোচনা ও তুমুল বিরোধিতা। প্রথমে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা, এরপর উত্তর আমেরিকান কনকাকাফ এই পরিকল্পনার বিরোধিতা করে। তবে ইনফান্তিনোর এই মেগা ডিল গুড়িয়ে দেওয়ার পেছনে মূল ধাক্কাটি আসে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির কাছ থেকে। এএফসি সরাসরি উয়েফা ও কনকাকাফের পাশে দাঁড়িয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে বিশ্বের 211টি দেশের সমর্থনের অর্ধেকের বেশি ভোট পাওয়ার আশা শেষ হয়ে যায় ইনফান্তিনোর। বহিরাগত চাপের পাশাপাশি ফিফার নিজস্ব পদস্থ কর্মকর্তাদের নজিরবিহীন বিদ্রোহের মুখে পড়েন ইনফান্তিনো। এই চুক্তির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের যোগসাজশের কথাও উঠে আসে। একই সাথে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রি বার্নহ্যাম সহ ফুটবল সংশ্লিষ্ট শীর্ষ নেতৃত্ব সরাসরি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগও দাবি করেন। সার্বিক পরিস্থিতিতে ব্যাকফুটে এসে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইনফান্তিনো স্বীকার করেন প্রকল্পটি ফুটবলে বিভেদ সৃষ্টি করেছে, তাই ফুটবলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থেই পরিকল্পনা থেকে সরে আসছে ফিফা। বিশ্বকাপ ফুটবলের সত্ত্ব বিক্রির পরিকল্পনা থেকে ফিফা পিছু হটলেও আগামী সেপ্টেম্বরের মধ্যে 2030 বিশ্বকাপকে 64 দলের টুর্নামেন্টে রূপ দেওয়ার নতুন পরিকল্পনার দিকে হাঁটছে সংস্থাটি। তবে বিশেষজ্ঞদের মতে এই নাটকীয় পতনের পর আগামী নির্বাচনে ইনফান্তিনোর চেয়ার যে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ল তা এক প্রকার নিশ্চিত। মিনারুল ইসলাম, এখন। ফিফা এবং উয়েফার মধ্যকার রাজনৈতিক দ্বিমুখী লড়াই এবার বড় ধরনের মোড় নিতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একক প্রভাবের লাগাম টানতে তার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর পরিকল্পনা করছে উয়েফা। আর সেই লড়াইয়ে তারা পাশে চাইছে ফরাসি ক্লাব পিএসজির মালিক নাসের আল খেলাইফিকে। মিনারুল ইসলামের আরেকটি প্রতিবেদন। বিশ্ব ফুটবলের রাজত্ব ও নীতি নির্ধারণে উয়েফা এবং ফিফার ভেতরের দ্বন্দ্ব বহুদিনের। তবে এই লড়াই এবার আরও তীব্র হচ্ছে। দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার নড়বড়ে করে দিতে আন্তর্জাতিক ফুটবলে নতুন নেতৃত্ব আনার জোর চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। আর এই পদের জন্য উয়েফার মূল পছন্দ পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি কেবল পিএসজির প্রধানই নন, বরং ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং উয়েফার নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য। কিন্তু প্রশ্ন উঠছে, কেন ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে বা সরাতে এত তৎপর হয়ে উঠছে ইউরোপ? এর নেপথ্যে প্রধান কারণ ফিফার বিতর্কিত সূচি এবং বাণিজ্যিক নীতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উদ্যোগে 32 দলের বর্ধিত ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন এবং 48 দলের বিশ্বকাপ প্রবর্তন আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের ম্যাচ সূচিকে চূড়ান্ত জটের মুখে ঠেলে দিয়েছে। উয়েফা এবং ইউরোপীয় ক্লাবগুলোর অভিযোগ, ফুটবলারদের শারীরিক সক্ষমতা ও ক্লাব স্বার্থ তোয়াক্কা না করে কেবল নিজেদের বাণিজ্য ও আধিপত্য সম্প্রসারণেই বেশি মগ্ন ফিফা। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ সহ ইউরোপের মূল ফুটবল সত্ত্ব ও বিশ্ব ফুটবলের রাজস্ব বণ্টনে ফিফার একক নিয়ন্ত্রণের চেষ্টাও ভালোভাবে নেয়নি উয়েফা।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ উভয় অঞ্চলেই সমান প্রভাবশালী নাসের আল খেলাইফিকে ইনফান্তিনোর যোগ্য বিকল্প ভাবছে উয়েফা। বিপুল আর্থিক শক্তি এবং ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে তার সুসংহত অবস্থান ইনফান্তিনোর বিশ্বব্যাপী আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারকরা। যদিও নাসের আল খেলাইফি বা উয়েফা আনুষ্ঠানিকভাবে এখনই কোনো প্রার্থিতা ঘোষণা দেয়নি, তবে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানানো এই তোড়জোড় ইঙ্গিত দিচ্ছে বিশ্ব ফুটবলের ক্ষমতার মূল মঞ্চে খুব শীঘ্রই বড় ধরনের পট পরিবর্তনের লড়াই শুরু হতে যাচ্ছে। মিনারুল ইসলাম, এখন। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।